সতীনের মেয়ে এসেছে। আপনি আপনার স্বামীকে পরিচয় করিয়ে দিন। সোনালের মুখ চুপসে গেল। এদের সাথে কথাতে পারা যায় না, তাও দমে না গিয়ে বলে, বাবা মেয়ের মিলে তো ভাল হবেই, কিন্তু মেয়েটা এসে ধরে বারবার পুতুল বরের খোঁজ করেই যাচ্ছে। তুমি কি তাকে মানতে পারছো না? রুবি শুকনো ঠোক গিলছে। এই কোন বিপদের সম্মুখীন হলো সে? মায়া আর রাজ স্বামী স্ত্রী। এখন সে মোহনা সেজে এসে দেখছে মায়ের স্বামী সেই পুতুল বর। ফোনে তো মায়া অ্যালার্ট করেছিল পুতুল বরের কাছে না যেতে। এদিকে সোনালি সেই পুতুল বর নিয়েই পড়ে আছে। বেচারি মনে মনেই বলে, আমি ফাইসা গেছি মাইকার চিপায়। মিস্টার শাহমী রাজ সর্দারের ওয়েটিং পার্টিতে আজ তার পুতুল বউ নামক এক নারীর আগমন। এর আগেও মন্ত্রী এসআরএস এর বিয়েতে বউ পালিয়েছিল বলে তাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই জানা যায় পলাতক মেয়েটি শুধুমাত্র তার অভিনয় ছিল। আসলে বিয়েটা তো তার মিসেস মায়ার সাথে হবার কথা। এক ব্যক্তির জীবনে এতগুলো নারীর আগমন আমরা একের পর একভাবে আসতেই দেখেছি। এগুলো নিয়ে আদৌ কি সঠিক তথ্য আমরা পাচ্ছি না। সাংবাদিকের এমন মতামতে পেছু থেকে ক্যামেরার সম্মুখীন হয়ে রাজ বলে, আমার সংসার জীবন নিয়ে এতটা চিন্তিত হতে আমি আমার বাবাকেও দেখিনি, যতটা এই ব্যাটা সাংবাদিক হয়। আমি বুঝলাম না, এই ব্যাটাকে আমার সংসারের ডিপ্রেশনে যেতে কে বলেছে? সাংবাদিক যুবকটি ব্যাকুল বনে গেল। এভাবে মুখের উপর ঠাস করে অপমান। অবশ্য মন্ত্রী বলেই সম্ভব। অবশ্য মন্ত্রী বলেই সম্ভব, ক্ষমতা আছে, চোপাটাও আছে। সরাসরি ভিডিও চলছিল, তাই অনেকে অনেক মতামত দেখা যায়। যেগুলো পড়ছিল রুদ্র। নিউজগুলোর এক একটা আপডেট রাজের কাছে জানালো রুদ্র। সব শুনে রাজ মাইক নিয়ে অ্যানাউন্স করতে যায়। সবাইকে দৃষ্টি আকর্ষণ করেই বলে, আজ আপনাদের কিছু অতীত সম্পর্কে জানিয়ে দিই। সবাই এগিয়ে এসে অতীত জানতে। মিডিয়ার লোক তো আরো আগেই এগিয়ে ক্যামেরা নিয়ে হাজির। রাজ দীর্ঘশ্বাস নিয়েই বলে, আমি যখন ছোট, আমার মা মারা যায়। তার নাম রোহিণী খান, একজন কৃষি বৈজ্ঞানিক। এরপর আমি পুরো একা হয়ে পড়ি। আমার বাবাও রাজনীতি করতেন। মায়ের মৃত্যু সামলাতে তার অনেক কষ্ট হয়, কারণ মা বাবার প্রেমের বিয়ে ছিল। বাবা অনেক সময় আত্মহত্যা করতেও চায়। শেষের বাক্যটি শুনে সবাই মাহমুদ সর্দারের দিকেই তাকালো। মাহমুদ সর্দার চোখ থেকে চশমা খুলে রুমাল দিয়ে চোখটা মুছলেন। রাজ আবারও বলতে শুরু করে, এরপর কয়েক মাস যেতেই বাবাকে বিয়ে দেয় আমার মায়ের যমজ বোন মালিনী খানের সাথে। এটা অনেক বুঝিয়ে আমার দাদু আর নানু করেন। তাদের বিয়েটাও আমার ছোট মন মানতে নারাজ ছিল। প্রথমত সৎমা বলে এও এসে কান ভাঙাতো, আমি এড়িয়ে যেতাম আমার দ্বিতীয় মাকে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার তখন কি অবস্থা ছিল। সবাই রাজের কথা শুনে কষ্ট পেল যেন। রাজ অবশ্য মালিনীর কিছু বিষয় ধামাচাপা দিয়েই বলেছে। মালিনীকে মহৎ বানানোর জন্য শেষমেশ দেখতে গেলে সে এই সর্দার বাড়ির সদস্য। মাহমুদ সর্দারের বউ হিসেবে সে সম্মান প্রাপ্য। রাজের সাথে হওয়া অনাদর না বলাই শ্রেয়। রাজ একটু থেকেই বলে, আমার বাবাও ছিল মায়ের বিয়ের কয়েক বছর পর আমার সেজো কাকা, মানে আহান সর্দারের ওয়াইফ, তার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার ছোট কাকার বিয়ে দেওয়া হয়। বৈবাহিক জীবনে মোটামুটি ভালোই যায়। সব থেকে ভালো দিন যায় আমার জন্য আমার ছোট মায়ের মধ্যে। আমি মায়ের স্নেহ পেতে থাকি। তাদের বিয়ের 4 মাসের মাথায় আমার ছোট মা নবতম মা হওয়ার অনুভূতি পায়। ছোট মায়ের গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটির জন্য উৎসাহিত ছিলাম আমি আর দাদাজান। এরপর অপেক্ষার পাট চকিয়ে জন্ম নেয় আমার পুতুল বউ নামক মেয়েটি। আমার দাদাজান চেয়েছিলেন তার সাথে আমার বিয়ে হোক। সেখানে দাদাজান আমাদের হাত দিয়ে টিপসই দেওয়ায় এরপর আমরা বাধ্য সন্তানদের মধ্যে মিশতাম। বলা চলতো আমি আর সেই পুতুলও সাথে ছিল আমার আরেক ভাই অহর্ণি সাদ্র। আমরা তিনজনে একসাথে বেশ বাধ্য সন্তান হয়েই থাকতাম। আমরা এক একজন ছিলাম বাবার থেকেও মা ভক্ত। এটার কারণ আমরা তিনজনে একসাথে আমাদের পছন্দগুলোকে মিলিয়ে রাখতাম। দিন ভালোই যায়, কিন্তু আমাদের পারিবারিক ব্যবসাটা একটু অনুন্নত হয়ে ওঠে। তো ভালোই দিন চলে যায়। আমাকেও আমার মামা বিদেশে নিয়েছেন। সেখানে দেখা হয় আমার মামাতো ভাই আরহাম খান বীরের সাথে। আমরা সমবয়সী, একসাথে দিনগুলো বেস্ট ফ্রেন্ডের মতো কাটাতে থাকি। হঠাৎ একদিন জানতে পারি আমার দাদাজান মারা গেছেন। এরপর আরও দুর্ঘটনার খবর আছে। আমার নাকি এক ভাই জন্ম নেয়। আমি বড় ভাই হয়ে গেছে, কিন্তু সেও হারিয়ে গেল। তাকে হারিয়ে আমার বাবা আর আমার দ্বিতীয় মা পাগল প্রায়। সন্তান হারানোর কষ্ট বাবা মায়ের জন্য মরণের যন্ত্রণার মতো। বাবা মায়ের হুঁশ জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম। এরপরই বছর বেরোতে পারেনি
আমার ছোট মা সড়ক দুর্ঘটনায় মারা যান। সে সাথে নিখোঁজ ছিল আমার সেই ছোট পুতুল বউ। তাকে হন্যি হয়ে খুঁজছে আমার বাবা, ঠিক যেমনটা আমার দ্বিতীয় ভাই হারিয়ে যাওয়ার সময় খুঁজেছিল। এত বেশি উন্নত প্রযুক্তি না থাকায় কাউকে খুঁজে পেল না। আজ হঠাৎ সেই পুতুল বউ নামক মেয়েটির আগমন, যাকে এতদিন সর্দার মহলের সবাই মৃত ভাবত। কিন্তু আমাকে এখানে জানিয়ে দিতে হচ্ছে আমি আমার মায়াবতীতে আসক্ত। আমার বউ আমার মায়াবতী, সে যতই আমার অতীতে আসুক, আমি শুধু আমার বউ রূপেই তাকে চেনে, যাকে আমি কবুল বলে গ্রহণ করেছি। আর কোনো প্রশ্ন? সাংবাদিকদের দিকে তাকিয়ে বলে রাজ। রাজের কথা শুনে অনেকেই চোখের পানি। এখানে উপস্থিত সবাই রাজের কথাতে সন্তুষ্ট। রাজ যেহেতু পাবলিক পার্সন, তাই তাকে সবার কাছেই পরিষ্কার থাকতে হবে। পারিবারিক ব্যাপার গোপন রাখা শ্রেয়, কিন্তু কিছু ব্যাপার গোপন রাখা মানে পরবর্তীতে বিশেষ আগমন ঘটানো। এই যেমন সোনালি করতে চেয়েছিল, রাজ সেই সুযোগ দিল না। সোনালি ক্ষিপ্ত নয়নে চেয়ে আছে। রবি স্বস্তির নিঃশ্বাস নিল। এই সাইকো নারীর স্বামীকে পুতুল পর বলে ডাকতে হবে না। এমনিতেও রবি এসব ঢং করতে পারবে না। মায়া এগিয়ে এসে রবির হাত ধরেই বলে, তুমি আমার ননদ হও? রাজ খুসখুস করে কাশল। পেছন থেকে মিটমিট হেসে মজা নিচ্ছে বীর। আজও ও রোজও নিজের স্থানে আর এক নারীকে রেখে তাকে ননদ বলা হচ্ছে। এমন দৃশ্য দেখে হাসি ছাড়া কি বা লাগবে? রবি মায়ের দিকে ফিরে আলতো এসে মাথা ওপর নিচ করে মায়া বলে, আমি তোমার বড় ভাবি, তোমার অতীতে থাকা পুতুল বরের কলেমা, কাবিন ও পরিপক্ক আইনগত বউ। আমাকে ভাবি বলি ডাকবে। রবি এতক্ষণ চুপ থাকায় গলা শুকিয়ে গেছে তার। মুখটা হা করে কোনো রকমে শুষ্ক গলায় বলে, ঠিক আছে ম্যাম। সবাই রবির দিকে অবাক হয়ে তাকালো। মায়া ভ্রু উঁচিয়েই বলে, ম্যাম না, ভাবি। ভাবি? হ্যাঁ ভাবি, মন্ত্রীমশাইয়ের বউ এখন আমি, তার বউ তো তোমার ভাবি হবে। আচ্ছা ভাবি। রবি মনে মনেই বলে, এই সর্দার মহলে মোহনা সর্দার আসলে কে? আমাকে কেন যে ঢোকালো ম্যাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ, যাই করো আমি যেন বিপদে না পড়ি। রবি ভয়তে আছে। সোনালি এসে রবির হাত ধরে নিয়ে গেল মোহন সর্দারের সামনে। মোহন সর্দারের উদ্দেশ্যেই বলে, সরি, এই দেখো মোহন, তোমার মোহনা। সেদিন রাতে তুমি রাগ করে ভিতরে চলে যাওয়ার পর মোহনাকে হারিয়েছিলে। কত কষ্টই না পেয়েছো মেয়েটাকে হারিয়ে। আমি কথা দিয়েছিলাম একদিন ঠিক এনে দেব তোমার মেয়েকে। আজ দিলাম আমি ওকে এনে। মোহন সর্দার আদুরে হাতে মেয়েকে আগলে নিলেন। বিরক্তিকর ন্যাকামি করা আর কি লেখিকার মতামত। এতগুলো বছর পর মেয়েকে দেখে বাবার মন উতলে উঠছে। মেয়েকে দেখে আনন্দে চোখের পানিও ফেলল। কান্না মিশ্রিত কণ্ঠেই বলে, আমার মোহমা। রাজ হামি দিয়ে মাহমুদ সর্দারের পাশে দাঁড়িয়েই বলে, এই রাতে বউ নিয়ে কোথায় বিশ্রাম নেব তা না বাবা, আর নকল মেয়ের ঢং দেখছে। নকল মেয়েটা আসলো কোথা থেকে? তোমার বৌমার মুখের দিকে একবার তাকাও, ট্রেলার তো হয়েছে আধমুখটায়। মাহমুদ সর্দার একবার মায়ের দিকে তাকালেন। মায়া হাসছে রহস্যের হাসি। মাহমুদ সর্দার বলেন, তোমার বউ আবার কি চাল চালতে চায়? আমার বউয়ের মাথায় কখন কোনো ধরনের কুচক্র চলে এটা যদি আমি বুঝতাম, তাহলে তো আজ আমি পারিবারিক ড্রামা না দেখে নিজের ঘরে গিয়ে বউ নিয়ে ঘুমাতাম। আজকের ব্যাপার কিন্তু ভালো ঠেকছে না। তুমি এতটাও হেয়ালি করতে যেও না। ব্যাপারটা মায়ামা কিন্তু রাগী মস্তিষ্কের, যখন তখন ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। জানোই তো ওর মেন্টাল কন্ডিশন। চিন্তা করো না বাবা, আমার বউ হাতে নেবে বন্দুক, আমি তাকে ভর দেবো গোলাপ ফুল। গোলাপের টানে তোমার বৌমার মাথা থেকে সরে যাবে বন্দুকের টান। এছাড়া তুমি আর পারোই বা কি? বৌদের ম্যানেজ করতে অস্ত্র ছাড়া যদি কোনো কিছু লাগে, তুমি আমাকে সেই অস্ত্র সম্পর্কে জানিয়ে দাও। তোমাকে দিব অস্ত্র? আসল কথা বলো না বাবা, কি? বৌদের প্রেম ছাড়া কোনো কিছু আটকানো যায় না। আমার সামনে থেকে সরে যাও তুমি। তোমার কাছে থাকছি না আমি, শুধু জানাতে এসেছি বিপির ওষুধ ঠিকঠাক রাখো। রাতে বাসায় গিয়ে ওষুধ খেয়ে নেবে আগে। কেন? কাল থেকে নতুন নাটক যে দেখতে হবে। আমার ছেলেটা আমাকে নিয়ে কত ভাবে। খোঁচা মেরে বললেও রাজ বিটকেল হাসি দিয়েই বলে, বাবার কিছু হলো নাকের পানে চোখের পানি দিয়ে
কান্নার কষ্টটা দেখানোর মুড এখনও আসেনি বাবা। তাই নিজের শরীরের যত্ন নাও। এখন কিসের মুড আছে শুনি? তোমাকে দাদাটাকে শুনিয়ে দেওয়ার মুড আছে। কানের কাছে কথাটা বলে রাজ দিল হাঁটা। রাজের এই একটা গুণ আছে, উচিত কথা বলে দিয়ে দাঁড়িয়ে থাকে না। মাহমুদ সর্দার যদি কানে ঘোড়ায় একটা দেয়, সেই ভয়টা রাজের মনে আছে, তাই আগে ভাগে কেটে পড়ে। বাড়িতে এসেছে সবাই, রুবিকে নিয়ে আদিক্ষেতা চলছে এখনো। বিরক্ত হয়েও দেখছে কয়েকজন, যাদের কাছে এগুলো জানা। মোহন সর্দার তো মেয়েকে কোলে বসিয়ে রেখেছে প্রায়, মানে পাশে বসিয়ে চোখের পানি ফেলছে। মাহমুদ সর্দার এবার বিরক্তিকর ভাব নিয়ে বিড়বিড় করেই বললেন, নাটক যে কত দেখবো এই বয়সে আল্লাহ ভালো জানে। একবার ছেলে নাটক দেখায় একবার বৌমা, এখন বারবার ভাইটাও। ঘরে গেলে আবার বইয়ের নাটক আছে। আমার জীবনটা গেল নাটক দেখতে দেখতে। রাজ মেডিসিন বক্স এনে রাখলো মাহমুদ সর্দারের সামনে। সার্ভেন্টকে বলে পানি আনালো। মাহমুদ সর্দারের রাতের ঔষধ খুঁটে খুঁটে দিচ্ছে রাজ। এই কাজটা বেশিরভাগ সময় রাজ নিজের হাতেই করে। মাহমুদ সর্দারের ছোটখাটো বিষয়ে রাজ অনেক সচেতন। বাসায় থাকলেই মাহমুদ সর্দারের আগে সেবা করবে, দুদিন পর পর প্রেশার মাপে, ডায়াবেটিক্স মাপে। বাবাকে নিয়ে প্রায় প্রায় ঘুরতেও যাই, বিশেষ করে তাজের কাছে। একসাথে বাবা ছেলে নীরবে সময় কাটাই। এখন মাহমুদ সর্দার এখন আফসোস করেন, কেন তিনি রোহিণী মারা যাওয়ার সময় রাজকে সময় দিলেন না। তিনি নিজেকে দোষারোপ করলেও পরিস্থিতি তো তাকেও একা করে দেয়। তার মানসিক অবস্থা খারাপ ছিল। রোহিণী করতে করতে তিনি যে কতবার আত্মহত্যা করতে চেয়েছিলেন, এটা ওই সময়কার সবাই জানে। মাহমুদ সর্দার একবার মালিনীর দিকে তাকালেন। সোনালির কটূক্তি পেয়ে মহিলাটি বদলে গেল। মাহমুদ সর্দারের ঔষধ স্ত্রী হিসেবে তিনি ঠিকভাবে নিজের নজরেই রাখেনি। সিয়া আর হিয়া তাও টুকটাক থাকে মাহমুদ সর্দারের সাথে। এই পরিবারে বাবা ভক্ত বলতে সিয়া আর হিয়া। মাকে অবশ্যই ভালোবাসে, কিন্তু বাবাকে যেন একটু বেশি যত্ন করে। মাহমুদ সর্দার ঔষধ খাওয়া শেষ করতেই মায়া সোফা থেকে উঠে দাঁড়ায়। সবার উদ্দেশ্যেই বলে, রাতের এই ইমোশন পার্ট শেষ হলে আমি এবার কিছু জানাতে চাই। সবাই মায়ার দিকে তাকালো। মায়া বলে, আমার ভাই ও হবু ভাবিকে ঘুমানোর জন্য রুম দেওয়া হোক। আমার তো মনে হয় হবু ভাবি আর মিলি অনেক ক্লোজ, তাই তারা একসাথে থাকতে পারবে ভাই। বীর বলে ওঠে, আমি আর যারা এখানে থাকছি না, আমরা এখনই চলে যাচ্ছি, আবার সকালে আসব। এইটুকু সময়ের জন্য চলে যাবে? কিছু কাজ আছে আমার, আর তোর হবু ভাবিকে নিয়ে রিস্ক নিতে চাই না, তাই ওকেও নিয়ে যা ভাড়াতে করে। সোনালি ভ্রু কুচকে বলে, যারা আমার আমানত, আমার বোনের মেয়েও। আমি যারার গার্ডিয়ান, ওকে নিয়ে এতটা অবজেকশন কেন তোমার? আপনার আমানত এখন আমার জীবন, নিজের জীবনকে নিয়ে তো অবসেশন থাকবেই। যারার বিয়ে তোমার সাথে হয় কি করে? তোমার পরিবার কি মেনে নেবে? আমার পছন্দ আমার কাছে মূল্যবান, তাকে নিজের করে রাখার ক্ষমতা আমার আছে। তাকে একটা টোকাও কেউ দিতে আসলে শেষ হয়ে যাবে সে। সেখান থেকে কেউ বাধা দিলে এটা আপনি ভালো বলবেন কিভাবে? সোনালি চুপ করে আছে। মালিনী বলে, বীর বাবা, মেয়েটাকে নিয়ে ভাইয়ের সাথে কথা বল একবার। দুঃখিত ফুফি। বলেই বীর জারার হাত আঁকড়ে নিয়ে বলে, আমি আমার জীবনে আসা এই নারীকে নিয়ে এত আতঙ্ক বা অপশনাল হিসেবে থাকতে চাই না। শি ইজ অনলি মাই হার্ট, অ্যান্ড হার্ট ইয়েলোজ হ্যাভ টু বি অনলি ওয়ান। তুমি তোমার বাবা মাকে মূল্যায়ন করবে না? অবশ্যই বাবা মা আমার জীবন, আমি তাদের সুখের কথা চিন্তা করি। তারা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু বাবা মাকে বলে আমি যারাকে আমার জীবনে রাখবো কি রাখবো না এটা বিচার করতে চলতে পারবো না। বাবা মা জানতে পারবে অতি শীঘ্রই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তোমার দুটো বোন আছে, ভালোবাসার মানুষ আছে, কিন্তু তোমার বাবা মা জানে না। সোনালির কথাতে পাত্তা না দিয়ে বীর বলে ওঠে, অদ্ভুত ব্যাপার তো এটাও, যে একজন পুরুষের বউ আছে, বাচ্চা আছে, জেনেও আপনি পুরুষটাকে নিজের করে নিলেন। কতটা ধিক্কার পাওয়ার মতো কাজ করছেন আপনি। ওই বাচ্চা মেয়েটির উচিত ছিল আপনাকে গলা টিপে মেরে ফেলা। আমি হলে তাই করতাম। বীরের এমন কথাতে তেলে বেগুনে জ্বলে ওঠে সোনালি জারার দিকে চোখ রেখে বলে, তোর সামনে আমাকে অপমান করছে, তুই তাও ওর পাশে দাঁড়িয়েছিস?
তো কি আপনার পাশে গিয়ে নাগিন নাচ দেবে আবারও? নাগিন সেজে কী করে অন্যের সংসার ভাঙতে হয় সে প্রশিক্ষণ দেবেন আপনি। পারেন তো এগুলোই করতে, কিন্তু এবার আর এমনটা হবে না। রাজ কথা থামিয়ে বলে, আরে ভাই, তুই তোর জানটাকে নিয়ে বিদায় হ, আমি এবার আমার বউকে নিয়ে বিদায় হই। সবাই রাজের দিকে তাকালো। রাজ বলে, না মানে আমার ঘরের চাল গেলেই তো বিদায় হওয়া হয়। সকল ঝামেলা পার করে মাত্র ঘরে আসলো মায়া ও রাজ। ঘরে ঢুকে মায়া অবাক। ঘরের চারপাশটা বৈবাহিক জীবনের প্রথম রাতের মতো করে সাজানো। মায়া চারপাশ দেখছে আর পেছন থেকে দরজায় লাগিয়ে দেয় রাজ। রাজ দরজায় লাগিয়ে দিতেই পেছনে ঘুরে মায়া বলে, আর কত বাসর হবে মন্ত্রীমশাই? বাঁশের বাঁধে যতবার আসবে ঠিক ততবার। বাসর নতুন যুগলদের হয়। আমরা কি পুরাতন? আজকে তো রিসেপশন পার্টি হলো। মায়া এসে বিছানায় ছিটিয়ে রাখা গোলাপের পাপড়ি ছুঁয়ে দেখছে। রাজ মায়ের গা ঘেঁষে বসে মায়ের গলার কাছে নাক ঘষতে থাকে। মায়ের রাজের চোখের দিকে চোখ রাখে। মায়া যে হাত দিয়ে ফুল ছুঁয়ে আছে, রাজ ওই হাতটা ধরে মায়ের হাতের উল্টো পিঠে চুম্বন দিল। মায়ের হাত টান দিয়ে উঠিয়ে দর করল রাজ। মায়ের কোমর নিজের দু হাতের মাঝে নিয়ে রাজ মায়া হেসে দিয়ে বলে, আপনিও না মন্ত্রীমশাই? রাজ দুষ্টু হেসেই বলে, আমি কি মায়াবতী? লাগাম দিতে পারেন না? সব সময় এমন অভদ্র ভাষায় প্রয়োগ করেন কেন? রাজ মায়ের মুখে চুম দিয়ে মায়াকে আরো শক্ত করে আলিঙ্গন করে বলে, অভদ্র হয়েছে আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, বেশি ভালোবাসেন, কোনো কথা বলো না। রাজ গান গাওয়ার মাঝে মায়ের কানের লতিতে আস্তে এক কামড় দেয়। মায়াও রাজকে জড়িয়ে রেখেছে। গান শেষ করে রাজ বলে, যেদিকে যায় শুধু অশান্তি, বউকে নিয়ে একমাত্র দরজা লাগিয়ে থাকতে যেন শুধু শান্তি। মায়া হেসে দেয় রাজের কথা শুনে। রাজ মায়াকে পাচা কোলে করে নিয়ে বাথরুমের দিকে যেতে নেয়। মায়া বলে, আজকেও? কি আজকেও? দুষ্টুমি করে বলে রাজ। মায়া উত্তরেই বলে, আপনার মাথায় পোকা ধরা বাথরুম বিলাস। ওখানে তো শান্তি। কি এক পেয়েছেন আপনি? ওখানে কিসের শান্তি শুনি? একবার একটা মুভি দেখেছিলাম, নায়ক নায়িকা মিলে বাথটাবে জাম্পিং জাম্পিং রোমান্টিক মুহূর্ত কাটায়। ওটা দেখে আমি সিদ্ধান্ত নেই বিয়ের পর আর যাই করে বাথরুম বিলাস ছাড়ছি না। তাই তো বাথরুমে আমার লাখ টাকার বাথটাব রেডি। এবার দ্রুত আমার সাথে চলো মায়াবতী। এরপর আর অপেক্ষা না করে রাজ চলে যায় তার মায়াবতীকে নিয়ে বাথরুম বিলাস করতে। সকালবেলা সবাই খাবারের জন্য এক জায়গায় এসে হাজির। মাহমুদ সর্দার বলেন, বীর আর যারা আসেনি। বলতে না বলতেই ওরা হাজির। বীরের পাশে যারাকে দেখে সোনালি এগিয়ে আসে। যারার কাছে যেতে নিবে, বীর যারার সামনে দেয়াল হিসেবে দাঁড়িয়ে থাকে। সোনালি বিরক্ত হলেও শান্ত হয়ে বলে, আমি যারার খালামণি। আমি যারা সব কিছুই। আমি কি এখন ওর সাথে কথাও বলতে পারবো না? আপনার ভাবভঙ্গি হিসেবে না। সোনালি আরো কিছু বলতে নিবে, মোহন সর্দার ও রবি নিচে নেমে আসে। মোহন সর্দার রবির সাথে হেসে হেসে কথা বলে নামছে। রবিকে নিজের পাশে বসে খাবার দিচ্ছে। সোনালি ভ্রু উঁচিয়েই বলে, বাবার দরদ উতলে পড়ছে নাকি? বের শুনতে পাই যারার কাঁধে হাত রেখে যেতে যেতে বলে, বাবা হয় কতদিনই বা আপনার শয়তানি চাল চালবেন। সোনালি লেগে গেল, মুখ ফুটে কিছু বলল না। ভাবছে একটা সুবর্ণ সুযোগে যারাকে আলাদা পাওয়া যা বাকি শুধু ওদেরকে এখন বাতিয়ে সোনালি এগিয়ে গেল রবির পাশে। রবির কাছে বসেই বলে, একটু পর তোমার পুতুল বর আর মায়া মেয়েটা আসবে। তুমি তোমার পুতুল বরের কাছে যাবে, ওকে ভোলাবে। রবি সোনালির দিকে ফিরে বলে, যদি উল্টোপাল্টা কিছু ঘটে যায় তখন? কিছুই ঘটবে না। তুমি শাহানার মেয়ে, রাজের ছোট মায়ের মেয়েকে আগলে রাখবে। ভয় নেই তোমার। রবি ঢোকিলেই বলে, আমি বাস্তবে শাহানার মেয়ে না যে ওই মন্ত্রী আমাকে আগলে রাখবে। ওরা স্বামী স্ত্রী মিলে আমাকে কিমা বানাবে রে, সাতচুন্নি মহিলা। মায়েরাজ রেডি হয়ে নিচে নামছে। সোনালি ঘনই দিয়ে গোতা দিল রবিকে। রবি মাথা দুদিকে নাড়িয়ে নাকচ করে। সোনালি কাঁটা চামচ দেখিয়ে ভয় দেখালো। রবি শুকনো ঢোকিলে উঠে দাঁড়ায়। ছুটে গিয়ে
আগে মায়াকে ধীরে বলে। সরি ম্যাম, আমাকে শিখিয়ে দিয়েছে। বলে রাজের সামনে গিয়ে বলে। পুতুল বল। রবি মুখে হাসি, কিন্তু অন্তরে ভয়। রবির হাসি দেখেই বোঝা যাচ্ছে সে ভয়তে ভয়তে করছে অভিনয়। রাজমায়ার বাহু ধরে আছে, রবির দিকে তাকিয়ে বলে। আমি এখন আস্তে এক মানুষ বড় হয়ে গেছে, এখন সে পুতুল বলে জামানা নেই পুতুল বউ। রবির পাশ কেটে চলে গেল রাজ ও মায়া। সোনালি কাটা চামচ নিয়ে খালি প্লেটের উপর ঘোরাচ্ছে, রবিকে ইশারা করছে রাজের পাশে বসার জন্য। সোনালির এই ইশারা নজরে আসে যারা যারা না খেয়ে তাকিয়ে আছে রবি ও সোনালির দিকে। যারাকে খাবার নিয়ে বসে থাকতে দেখে বীরজারার মুখের দিকে তাকালো। যারা একবার সোনালি তো একবার রবির দিকে তাকিয়ে আছে। বীর ভ্রুকুটি করে প্রশ্ন করে। ওদেরকে কি দেখছো? দেখছি খাল কেটে কিভাবে মানুষ কুমির আনে। মানে? মানে এই যে আমার খালামণি তার সতীনের মেয়েকে আনলো, তাই আর কি। যারা যে সবকিছু জানে এটা বীরের কাছে ধরা দিল না। যারা মনে মনেই বলে। যে মেয়েকে তুমি তোমার সতীনের মেয়ে বানিয়ে এনেছো, সেই মেয়ে তো তোমার ছেলের গার্লফ্রেন্ড খালামণি। যখন মিহির আসবে তখন দৃশ্যটা কি হবে এটাই ভাবছে। লোকে বলা বলি করবে সৎ ভাই বোন কিনা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। অবশ্য তুমি তো জানো ওরা সৎ ভাই বোন না। মিহির তো সর্দার বাড়ির ছেলেই না, খেলা তো আরো জমে যাবে। রাজ ওর চেয়ারে বসতেই রবি এসে দুঃখ প্রকাশ করে বলে। তুমি কি আমাকে ভুলে গেছো পুতুল বর? আমাকে আগের মতো ভালোবাসো না তুমি? তোমার ছোট্ট মাকেও ভুলে গেছো তুমি? রাজ এবার সামনে থাকা গ্লাস নিয়ে ঠকঠক করে পানি গিল। পানিটা পান করে রবির দিকে ফিরে বলে। ছোট মাকে আমি ভুলিনি, কিন্তু তার মেয়েকে অবশ্যই ভুলে গেছে। একসাথে এতজনকে মনে রাখতে গেলে তো আমি নিজেকে ভুলে যাব। এখন এসব দুঃখ কষ্ট বাদ দিয়ে নিজের বাবার পাশে গিয়ে বসো। রবিকে বোন বলতে হেঁচকে উঠল সোনালির। মোহন সর্দার গ্লাস এগিয়ে দিল সোনালির দিকে। যারা মিটিমিটি হাসছে আর বলছে। আজকেই এই দশা, দুদিন পর যখন ছেলে আসবে তখন তো আরো বাকি। রবি মনে মনে সর্দার বাড়ির 14 গোষ্ঠী উদ্ধার করে। মোহন সর্দারের পাশে বসে খাবারে মন দেয়। মাহমুদ সর্দার রাজের পাশে বসা থাকেন। তিনি এবার রাজের উদ্দেশ্যেই বলেন। ওদিকটায় কি খবর? দেশে আনা হচ্ছে, এর মাঝে নতুন নকল পুতুল বউ কি ঘটিয়ে দেয় কে জানে। তোমার পুতুল বউ ছাড়া ওই যে মাফিয়া ভাইটা আছে, ওর পাশের নাগিনটাকে দেখো। রাজ একবার আর চোখে যারাকে দেখেই বলে। নাগিন ডান্স করার আগে নেউলে তাকে আঁকড়ে নিয়েছে। এই নাগিন এখন ডান্স দেওয়ার মুডে নেই। সোনালি কিন্তু ছাড়বে না ওদেরকে, এর ভার তোমাকে বহন করতে হবে। চিল বাবা, বীর আর আমি আছি তো। চিন্তায় আসি সে আসার খবর যেন কেউ না পায়। পাবে না, এমন প্রস্তুতি নেওয়া আছে। তুমি শুধু দেখো তোমার ভাইয়ের এই 2 নম্বর বউ, তোমার 2 নম্বর বউ কিছু বুঝতে না পারে। ওরা বুঝতে পারলেই জীবন শেষ। তুমি কি মালিকে সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ করি বাবা। আমি কি করছি আবার? বউয়ের আঁচল ধরে না, আবার ছেলেকে শত্রুপক্ষ বানিয়ে দাও। কষ্ট করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে কি এই দিন দেখার জন্য? তুমি যে কষ্ট করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ, এই কষ্ট আমিও করছি বাবা। শুধু শুধু নিজের একার কষ্ট দেখো না, এটা বংশ ভিত্তিকভাবে চলতেই থাকবে। বেয়াদব! তুমি শুরু করলে আমি শেষ করলাম, এখন বেয়াদব হয়ে গেলাম। তুমি আর কিছু বলার আগে পিয়াস ও তারেক আসে। দুজনার আলাদা কাজে আছে। পিয়াস এসেছে রাজকে নিতে আর তারেক এসেছে মায়াকে নিতে। রাজ খাওয়া শেষ করে টাওয়াল দিয়ে হাত মুছেই বলে। বডিগার্ড রাখা মানেও লস। বোন একটু বাইরে যাব, ঘরের টিমগুলো ভস্য না হয়ে পিছনে ঝলতে চলতে আসে। অবলা পিয়াস ও তারেক মুখটা শুকনো করেই দাঁড়িয়ে থাকলো। এভাবে অপমান করে আবার বিপদে তো তাদেরকেই কাজে লাগায়। চাকরি বাঁচাতে মুখ বন্ধ রাখলো শুধু তারা, না হলে মুখের ওপর মোক্ষম জবাব দিতে ওরাও জানে। মায়া গাড়িতে বসতেই রাজ মায়ের পাশে বসে দরজা লাগিয়ে দেয়। পিয়াসের দিকে তাকিয়ে বলে। ওর না হয় বিয়ে হয়নি, তোমার তো হয়েছে। এবার তো অন্তত আমার মনটা বোঝো পিউ বেবি। যাও গিয়ে লক্ষ্যের ছেলের মতো পিছনে গাড়িতে বসো। বলেই রাজ ড্রাইভ করে। পিয়াস ব্রু কুচকেই বলে। ব্যাটা মনে হয় বিয়ের পরের দিনই হামলার কথা ভুলে গেছে। তারেক সান্ত্বনা দিয়েই বলে। মন খারাপ করতে হবে না, এটা প্রতিদিনের দোষ। এসেছে মন্ত্রী বউ নিয়ে হাজারি শোনায় মাস শেষে বেতন পেতে হবে।
রাজ ড্রাইভ করছে আর মায়া রাজের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। মায়ার এই চাহনি দেখে রাজ ফিচেল হেসেই বলে, এভাবে তাকাবে না মায়াবতী, আমি ব্যালেন্স হারিয়ে অঘটন ঘটিয়ে দেব। আপনি কি মুখে লাগাম দিতে জানেন না মন্ত্রীমশাই? আমার মায়াবতী আমাকে যেন কি নামে ডাকে? লাগামহীন মন্ত্রীমশাই। লাগাম দেওয়ার রাস্তা তুমি নিজে বন্ধ করে দিয়েছ। আপনি না সত্যিই লাগামহীন। তোমারই তো। মায়া মুচকে হাসে। মায়ের ফোনে কল আসে ওপাশ থেকে, জানায়, নিদম নামে যে মেয়েটি আমাদের ফ্যাক্টরিতে কাজ করে সে আত্মহত্যা করেছে ম্যাম। কেন? ওকে অপহরণ করা হয়েছে। এতদিন মিসিং ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম ও ফ্যাক্টরিতে আসেনি। কেন? একটা কারণে। আজকে সকালে খোঁজ পেলাম আরশাদ নিদার দলের 3 জন মিলে ওকে ধর্ষণ করে। ওরা উচ্চ বংশের লোক। রিমুর বাবার মামলা করলেও কেউ এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। পুলিশ অফিসাররা লিখবে না। মায়া চোখটা বন্ধ করে নেয়। ঘৃণা হয় এই সমাজে টাকার মায়া চলে জাতিগুলোর প্রতি। মায়া বড় বড় দম নিল। রাজ গাড়ি ঘোরানোর সময় মায়ের দিকে চোখ রাখতেই দেখলো মায়া এমনভাবে নিঃশ্বাস ছাড়ছে। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে মায়ের কপালে হাত রেখেই বলে, তুমি ঠিক আছো মায়াবতী? মায়া কানে মোবাইল রেখে রাজের দিকে ঘুরে তাকায়। এই লোকটা তার এত যত্ন নেই। মায়া নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করে এখন। মায়া মাথাটা ওপর নিচ করে হ্যাঁ জানিয়ে ফোনের লোকটিকে জানায়, রিমু এখন কোথায়? হাসপাতালে। কোন হাসপাতালে? সদরে। আচ্ছা ঠিক আছে। মায়া একবার রাজের পাশে তাকিয়ে বলে, আপনি কাজে যান মন্ত্রীমশাই, আমি একটু ব্যস্ত আছি। অফিসে যাবে না? হুম। তাহলে? আমাকে আমার একটা কর্মীর কাছে যেতে হবে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, সর্দার হাসপাতালে যেতে হবে। আমিও। বাকিটা বলার আগে রাজের কাছে কল আসে। রাজ ধরতেই ওপাশ থেকে জানাই, কিছুদিন আগে এক যোদ্ধা লোক আপনাকে সাহায্য করেছিল মানে। আচ্ছা স্যার, উনি আজ আপনার সাথে দেখা করতে চায়। আমাদের বিরোধী দলের কিছু গুন্ডা মিলে ওনার মেয়েকে ধর্ষণ করেছে। তার জাস্টিস নিতে চাই সে। লোকটার পিছনে গুন্ডারা ধাওয়া করছে। ওনার এখন আজকে অনেক প্রয়োজন স্যার। লোকটা এখন বিপদের মুখে। আপনার সাহায্য লাগবেই। আমি কি করব এখন? এদিকে আমাদের অফিসের সামনে দলগুলো ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে। রাজ একবার তাকিয়ে পেছন দিকে রাজ একবার মায়ের দিকে তাকিয়ে পেছনে তাকালো। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। পিয়াস ছুটে আসে রাজের হাত দেখে। রাজ পিয়াসের উদ্দেশ্যেই বলে, মায়াবতীকে সাবধানে পৌঁছে দেবে তোমরা, আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। কিন্তু বস, আপনাকে একা ছাড়াও তো রিস্ক। মায়া আতঙ্কের সাথে তাকালো রাজের দিকে। রাজ সোজা রাস্তা থেকে চোখ রেখে হিংস্রতা প্রকাশ করে বলে, আমার মায়াবতীর রিস্ক আমার জীবনের সব থেকে বড় রিস্ক। তুমি তাকে দেখো, আমি আমাকে দেখে নেব। বলে রাজ মায়ের কপালে চুম্বন দিয়েই বলে, আমি একটু ব্যস্ত মায়াবতী, ফ্রি হয়েই তোমার নিকট হাজির হব। মায়ের থেকে উত্তর না নিয়ে পেছনের গাড়িতে যায় রাজ, যেটাতে তারেক ও অন্যান্য গার্ড আছে। পেছনের গাড়িতে সে তারেককে উদ্দেশ্য করেই বলে, সামনের গাড়িতে যাও, তোমাদের ম্যামকে দেখে রাখবে। এমনিতে সে এখন পৃথিবীর নোংরা কীটদের চোখে বিষাক্ত এক নারী, তার সুরক্ষা অতি প্রয়োজন। তারেক রাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি একা যাওয়ার রিস্কের হয়ে যাবে। হ্যাঁ, আপনার ওপর যখন তখন হামলা হয়, সেদিনও অ্যালান্ট বাহুতে গুলি লেগেছে। দেশ রক্ষাতে পদক্ষেপ নিলে যে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হয়। জীবন একটা উদ্দেশ্যে সফল করতে গেলে সে সফলতা অর্জনের জন্য জীবনটাও দিয়ে দেওয়া শান্তির হয়। এটা সবসময় মাথায় রাখবে। আমাদের দেশের শহীদেরা কিন্তু নিজেদের জীবনটা আমাদের সুখের জন্যই দিয়েছিল। রাজের কথাতে তারেক সামনের গাড়িতে গেলে রাজ ফোন কানে নিয়েই বলে, আমি আসছি, তুমি যেভাবেই হোক এই লোকটিকে আমার কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রাজ কল কেটে পকেটে রাখতেই দেখলো মায়া গাড়ির দরজা খুলে দৌড়ে তার কাছে আসে। রাজ ভ্রুকুচকে গাড়ি থেকে নামে, চোখ থেকে সানগ্লাস খুলে সাদা পাঞ্জাবির বুক পকেটে রাখে। মায়া সে রাজের হাত ধরেই বলে, আপনি কেন গার্ড ছেড়া যাবেন? আপনার যদি কিছু হয়? আমার কিছু হবে না মায়াবতী। এই পৃথিবীর বাজে লোকদের প্রতি আমার বিশ্বাস নেই। ওরা যখন তখন ছুরি চালিয়ে দেয়। আমি আপনাকে হারাতে পারবো না। আপনার আমার অনেক শত্রু, অনেক। আপনি বাকি গার্ড ডেকে নিন।
দেরি হয়ে যাবে মায়াবতী। কেন, কিসের দেরি? এক অসহায় বাবা আমার জন্য পথ চেয়ে বসে আছে। মৃত্যুর মুখে থেকেও সে আমার দুয়ারে হাজির হয়েছে। তার জীবনটা ঝুঁকিতে আছে আমার জন্যই। তাকে দেখতে হবে যে। অসহায় বাবা? হ্যাঁ, অসহায় বাবা। পরে বলবো তোমাকে তার কথা। এখন যেহেতু আমার দুয়ারে সে এসেছে, এই স্বামীর রাজির শত্রুর নজরে সেও পড়েছে। তুমি চিন্তা করবে না আমার জন্য। তোমার মন্ত্রীমশাই এতটাই দুর্বল না যে নিজেকে রক্ষা করতে জানে না। আমার এই পৃথিবীর কোনো কিছুতে ভয় নেই, শুধু আপনাকে হারানো ছাড়া। রাজ মায়ের চোখে নিজের জন্য জমে থাকা ভয় দেখে ঠোঁট প্রসারিত করে মায়ের গলা গাল ছুঁয়ে বলে, আমার মায়াবতীকে দুর্বলতা একদম মানায় না। তাকে সবসময় শক্ত মনের কঠোর নারীতেই মানায়। আমি যেমন হিংস্র মায়াবতীকে বেশি ভালোবাসি। অন্তত পিয়াসকে সাথে করে নিয়ে যান। তুমি এখন যে রাস্তা দিয়ে হাসপাতালে যাবে, ওই রাস্তাটা আমার শত্রুপক্ষের লোকের আনাগোনা বেশি। পিয়াস বা তারেক একা বাড়বে না, গার্ড লাগবে তোমাদের জন্য। আর আমি নিজেকে সামনে নিতে পারবো। এই জন্যই তো গাইড নিতে চাই আমি। আপনি শুধু রোম্যান্সের পোকা মাথায় আনেন আর সব কিছু হেলাফেলা করেন। জীবনটা যদি গার্ড দিয়েই ভরে রাখি, তো বউ নিয়ে সময় কাটাবো কখন শুনে? ইয়ার কি করবেন না এখন? সময় কম মায়াবতী, আমাকে দ্রুতই যেতে হবে, নাহলে আমি তার বিপদ মুক্ত করতে পারবো না। মায়া এবার আর অবুঝের মতো করলো না। মায়া নিজেও রিমুর কাছে তাড়াতাড়ি পৌঁছতে চাই। রিমুর অবস্থাও ভালো না। গরিব মেয়েটির ওখানে কোনো সুরক্ষা নেই। গার্ড থাকলেও বা কি সরকারি হাসপাতালে কি আর সেফটি আলাদাভাবে দেওয়া সম্ভব? আলাদা কেবিন নেই যে মায়া দ্রুত গিয়ে রিমুকে অন্যান্য স্থানে রাখতে চাই। তারপর যা মামলা বিচারের দরকার ভেবে দেখবে। মায়া হাঁটছে আর বীরকে মেসেজ দিয়ে রাখলো, মন্ত্রীমশাইয়ের পিছনে একজন গার্ড পাঠিয়ে দাও ভাইয়া। সে এখন একা একা যাচ্ছে নিজের অফিসে। বীরের তরফ থেকে মেসেজ আসে। ওকে। মায়ের শান্তি পেল দ্রুত উত্তর পেয়ে। বীর নিজের কাজে সবসময় ব্যস্ত থাকে। বাড়িতে আসে সেই রাতের দিকে। সবসময় মেসেজ বা কল ধরা বীরের দ্বারা সম্ভব হয় না। বীরের থেকে উত্তর না পেলে যারাকে মেসেজ দিয়ে রাখতো মায়া। আপাতত মায়া দীর্ঘশ্বাস নিতেই পেছন থেকে সেই ডাকটা আবার শুনতে পাই। রাজ গলা উঁচিয়ে বলে, আবে মায়াবতী। মায়ের বুকটা আজকে ছ্যাদ করে উঠল। পেছনে ঘুরে তাকাতেই দেখে রাজ সানগ্লাস বুক পকেট থেকে বের করে আবারও চোখে দেয়। তারপর মৃদু হেসে 2 আঙুল দিয়ে নিচের ঠোঁট নিয়ে মায়ের দিকে তাক করে উড়ন্ত চুমু দিয়ে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগতম। মায়া দাঁড়িয়েই আছে, মুখে মৃদু হাসি। সাহসী মায়ের মনেও আজ তার স্বামীর জন্য আতঙ্ক কাজ করছে। কারণ সেদিনে তো রাজের হাতে গুলিবিদ্ধ অবস্থায় দেখেছিল। রাজনীতির লোকদের নিয়ে এই একটাই ভয়, শত্রুপক্ষের হামলা হয় যখন তখন। না জানি রাজকে আবারও আজ একা পেয়ে হামলা কে করে। মায়ের রাজের দিকে তাকিয়ে থাকলো না আর চলে গেল নিজের গাড়ির দিকে। রাজ দেখছে মায়াকে চলে যেতে। মায়ের গাড়ি চোখের আড়াল হতেই রাজ গাড়িতে ওঠে। রাজ গাড়িতে ওঠার পরেই রাস্তার কিনারায় থাকা গাছগুলোর আড়ালে থাকা একজন লোক বের হয়ে আরশাদকে জানায়, মন্ত্রী স্বামীর রাজ সর্দার এখন একা বস। আরশাদ শয়তানি হাসি দিয়ে বলে, এটাই তো সুযোগ, এই সুযোগে ওটাকে উপরে পাঠিয়ে দাও। কিন্তু বস গাড়ি চালানো শুরু করছে তো। গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দাও, ওই ব্যাটা মরলে আমার রাস্তা ফাঁকা। আরশাদ কল কাটতেই ওই লোকটা আরো কিছু লোক নিয়ে ট্রাক চালাতে শুরু করে। রাজের পেছনে পেছনে ট্রাক নিয়ে যাচ্ছে ওরা। রাজ গাড়ি চালানোর মাঝে আয়নার দিকে চোখ রাখতেই দেখতে পেল ওর পেছনে ট্রাক। প্রথমে পাতা না দিলেও পরে যখন দেখে ট্রাক শুধু তার পেছনেই ছুটছে, তখন রাজ সব বুঝে নিল। রাজ গাড়ির গতি বাড়িয়ে দেয়, ট্রাকটাও তাই করে। রাজ এবার অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নেয়। ট্রাকটাও ঠিক রাজের পেছনে একইভাবে চলছে। এভাবে কিছুক্ষণ চলতে চলতে ট্রাক এসে রাজের গাড়ির অতি নিকটে ধাক্কা দিবে। ঠিক তখনই ট্রাকের চাকায় গুলি ছুড়ে মারে। রাজ দূরে তাকিয়ে দেখে দুটো গাড়ি এসেছে। রাজের জিপিএস অন করা ছিল। বীরের লোকদের দেখে রাজ মৃদু হেসে দেয়। ড্রাইভ করতে করতে বলে, আমার মায়াবতী শুধু হিংস্রবতী বা রক্তবতী না, সে আমার বুদ্ধিমতীও। বীরের লোক এসে আরশাদের লোকদের ওপর হামলা করেছে। এই সুযোগে রাজ ওর অফিসে চলে যায়। যে করেই হোক রিমুর একটা সুরাহা করতে হবে।
রাজ আর মায়া দুজনে একই মিশনে নামলেও তারা জানে না যে তাদের মিশন এক। যদি জানতে পারতো তাহলে হয়তো দুজনে একসাথে এই মিশনে থাকতো। রাজ চায় মায়া তার কাজটা সফল করুক। রাজের বিপদে মায়া না জড়াক। মায়া চায়নি রাজকে আর কোনো ঝামেলা দিতে, কিন্তু তাদের উদ্দেশ্য ইচ্ছে সব একই। এটা তাদের অজানা। হাসপাতালে এসে মায়া দেখে কিছু লোকজন রিমোর আশেপাশে। মায়া ভ্রুকুটি করে বলে, এনারা কারা? আমি খোঁজ নিচ্ছি ম্যাম। তারে গিয়ে রিমোর মায়ের সাথে কথা বলে মায়ের কাছে এসে বলে, রিমুর বাবার কাছে যেন বিচার চাইতে গেছে, সেই পাঠিয়েছে গার্ড। রিমুর মা অত কিছু জানে না। মায়া এগিয়ে এসে দেখে রিমোর অজ্ঞানরত মুখশ্রী। রিমোর চোখের নিচে কালশিটে, গলার কাছে আঁচড়ের দাগ, ঢেকে রাখা রিমোর মুখ ও গলার ওপর দিয়ে এত এত কামড়ের দাগ দেখা যাচ্ছে। তাহলে ঢেকে রাখা স্থানে কত জখম হতে পারে ভাবতেই মায়ের গা শিউরে উঠছে। মায়ের রাগে ক্ষিপ্ত হয়ে রিমোর মাকে উদ্দেশ্য করেই বলে, আপনি কি ছেলেগুলোকে চিনেন? না মা, রিমুর বাবা চিনে ওদের। আমার মেয়েটার সাথে ওরা ইচ্ছে করে এগুলো করেছে। ওর বাবা বাজারে যায়, একজনকে বাঁচাইছে, আর ওরা সেজন্য আমার মেয়েটাকে আটকায়া রাখছিল 4 দিন। পরশু দিয়ে গেছে। আমার মেয়ের লোকের কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ওর অবস্থা খুব খারাপ। বলেই রিমোর মা কেঁদে দেয়। মায়া রিমোর মায়ের কাছে এসে সান্ত্বনা দেয়। তারিখে থেকে ফিরে বলে, রিমুর বাবার খোঁজ করো, ইমিডিয়েট তাকে নিয়ে আমার প্রাইভেট হাসপাতালে চলো। রিমুকে এখানে রাখা রিস্ক। আশেপাশে শত্রুপক্ষ এই লোকেদের ভিড়ে ঘিরে আছে। এর মধ্যে পিয়াস এসে বলে, ওনাকে কেয়ার হসপিটালে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওখানে আদ্র স্যার আছেন। আদ্র? জি ম্যাম, আমি কথা বলেছি। খোঁজ নিয়ে জানতে পারলাম রিমুর বাবাই সেই লোক যে বসকে সাহায্য করতে গিয়েছিল ওই যে আগেরবার ড্রাগ সাপ্লাইয়ের জন্য। তারপর থেকে রিমুর বাবাকে হুমকি ধামকি দেওয়া হয়। সব শেষে রিমুর আত্মসম্মান কেড়ে নিয়ে এই ব্যবস্থা করেছে এই লোকগুলো। বস রিমুকে হাসপাতালে রাখতে বলেছে, আর নিজ দায়িত্ব উকিল ঠিক করবে। ওহ, তাহলে আমাকে আর ওই দিকটা দেখতে হচ্ছে না, তাই তো? জি ম্যাম। মায়া মৃদু হেসে একবার তারেক ও আরেকবার পিয়াসের দিকে তাকালো। তারপর আলাদা স্থানে গিয়ে কল দিল নিজস্ব স্পাইম্যানকে। ওপাশ থেকে ধরতেই মায়া বলে, আমার এই আইনি ব্যবস্থার উপর কোনো বিশ্বাস নেই। এই যেমন আরশাদ লোকটা ছাড়া পেল। আজকাল ভালোকে মন্দ ও মন্দকে ভালো বানিয়ে দেখানো হয় এই সমাজকে। আমি এত দেখানোর ভিতর নেই। তুমি ওই অপহরণকারীদের ধরে আমার কাছে নিয়ে আসবে। ওদের ব্যবস্থা আমি করে নিব। ওকে ম্যাম। মায়া কথা শেষ করে কল কেটে বাইরে আসতে নিবে তার আগেই মায়ের সামনে দিয়ে একটি ছুরি সরু আকারে চলে যায়। মায়া মাথাটা নিচু করে দেয়। তারপর পাশ ঘুরে দেখে মাস্ক পরে থাকা একজনকে। মায়ার ঘুরে তাকানো দেখে সে দৌড়াতে নাই। মায়ার রক্তিম চোখে ছুরিটি উঠিয়ে হাত ঘুরিয়ে নিল। তারপর নিশানা করে সেই নিশানা বরাবর ছুঁড়ে মারল। ছুরিটা সোজা লোকটির পায়ে সে আঘাত করে। লোকটা পড়ে যায়। সাথে সাথেই মায়া লোকটার কাছে এসে লোকটার চুল ধরে টান দিয়ে দাঁড় করায়। তারেকের উদ্দেশ্যে বলে, একে এমনভাবে এখান থেকে নিয়ে যাবে যেন কোনো অসুস্থ রোগীকে সুস্থ করে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে সোজা আমার সিক্রেট রুমে রাখবে। ওকে ম্যাম। তারেক লোকটাকে নিয়ে যেতেই মায়া এদিক ওদিক আবারও ঘুরে তাকালো। এখানে এক একজনের চাহনি এক এক রকম। কে যে শত্রুপক্ষ আর কে যে মিত্র বোঝা মুশকিল। রিমুকে স্কোয়ারে আনা হয়েছে। আদ্র এসে দেখছে রিমুকে। মায়াকে অ্যাম্বুলেন্সে করে নামতে দেখেছে সিয়া। অতিরিক্ত ভিড় থাকায় মায়া নেমে যায় ড্রিম লাইফ হাসপাতালের সামনে দিয়ে। আগে গিয়ে দৌড়ে চলে যায় স্কোয়ার হাসপাতালের দিকে। সিয়া ড্রিম লাইফ হাসপাতালের ব্যালকনিতে দাঁড়িয়েছিল একটা ক্লাস শেষ করে। মায়াকে এমার্জেন্সি দৌড়াতে দেখে সিয়া বাকি ক্লাস না করে চলে আসে মায়ের পেছনেই। সিয়া এসে মায়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাবি? ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, মেয়েটা অসুস্থ। সিয়া একবার স্ট্রেচারের দিকে তাকালো। রিমুকে দেখে আপনার মুখে হাত চলে যায় সিয়ার। চোখে মুখে ক্ষত দেখে গা শিউরে উঠে পিছিয়ে যেতে থাকে। সিয়াকে আগলে নেয় আদ্র। এতক্ষণ নার্সদের সাথে কথা বলতেছিল সে। সিয়াকে আগলে ধরে বলে, ডক্টর হওয়ার আগে নিজেকে স্ট্রং
রাখতে হয়। মনোবল শক্তি কমে গেলে তো একজন শট ডক্টর হতে পারবে না তুমি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এমনই শিখতে পারো প্র্যাকটিক্যাল, কিন্তু এখনো অপারেশন করার এবিলিটি হয়নি তোমার। আমি সাথেই থাকবো। আদ্র মাথা নাড়িয়ে নার্সদের বলে। আমি আসছি, তোমরা মিস সিয়াকে মাস্ক আর কভার দিও। আদ্র নিজের মতো করে হ্যান্ড গ্লোভস ও মাস্ক পরে চলে আসে। ডাক্তারদের অপারেশনের সময় যে পোশাক থাকে সেই পোশাক পরে এসেছে আদ্র। সিয়া ও অন্যান্য নার্স আছে আদ্রর সাথে। রাজ এসেছে দৌড়ে। মায়াকে দেখে রাজ ভ্রু কুঁচকে বলে, তুমি এখানে? রিমু মেয়েটাকে সেভ করতে এসেছিলাম, ও আমার গার্মেন্টসে কাজ করে। রিমুর এই অবস্থা আমার জন্য হয়েছে। রাজের কণ্ঠে আহাজারি। নিজের ওপর অভিযোগ আসছে রাজের কথার ভাঁজে। এর আগে এই রাজকে মায়া কখনো দেখেনি। রাজ আজ অনুতপ্ত কারোর জন্য। চোখটা লাল, চুলগুলো উস্কো খুস্কো। মায়া রাজের কাছে এসেই বলে, কি ব্যবস্থা নিলেন? উকিল ঠিক করেছে আমি। তার নাম আপাতত গোপন রাখতে চাই। শত্রুপক্ষে জেনে যাবে যে। আচ্ছা। অপারেশন শেষ করে আদ্র বের হলো। পেছনে সিয়াও আছে। আদ্র বের হতে রিমুর মা দৌড়ে এসে বলে, আমার মেয়েটা কেমন আছে? নিজে থেকে বাঁচার জন্য কোনো রেসপন্স দেখাচ্ছে না। খুব বাজেভাবে মনে হয় আঘাত লেগেছে। আমরা যত চিকিৎসা দিয়ে যাচ্ছি, গলায় বেশ ভালোভাবে দড়িটা আটকে যায়। শ্বাসনালীতে সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু আপনাদের এখন রুগীকে মাইন্ডলি সাপোর্ট করা প্রয়োজন। এই সময় মানসিক নারীদের আঘাতটা বেশি হয়। মানসিক শান্তি পেলে সে বাঁচার স্বপ্ন দেখতে পারে। রিমুর মা এবার রিমুর বাবা দিকে ফিরেই বলে, তুমি বাসা পাল্টাবা? প্রতিবেশী এখন আমার মেয়েটাকে অনেক বাজে কথা শোনায়। আমি আমার মেয়েকে নিয়ে আর ঝুঁকি নিব না। রিমুর বাবা রাজি হলো। মায়া দীর্ঘশ্বাস ফেলে শুধু। প্রতিবেশী? হ্যাঁ, ওই প্রতিবেশীর কটু কথা থেকে বাঁচতে আজ রিমুকে নিয়ে অন্য জায়গায় যাবে রিমুরা। না হলে তো এখানেই থাকতে পারতো। মায়া আফসোসের সাথেই বলে, কি নির্মম মানসিক অত্যাচার, তাই না? অন্যায় করলো ধর্ষক আর শাস্তি পেল ধর্ষণকারী। ঘৃণা করি আমি এই সমাজের নিয়মটাকে। রাজ এখনো বসে আছে। সিয়া কল করে জানালো হিয়াকে। হিয়া দৌড়ে এসেছে মাহমুদ সর্দারের সাথে। মায়া আর রাজের বিষয়টা জানতে পেরেই দৌড়ে আসা। মাহমুদ সর্দার এসে ছেলের মুখটা দেখে করুণ হয়ে তাকিয়ে আছেন। হিয়া এসে বলে, কি অবস্থা এখন মেয়েটার? না মরেও মরার মতো হয়ে আছে। মায়ের কথা শুনে স্তব্ধ হিয়া। একবার দরজা দিয়ে উকি দিল ভিতরে। রিমোর অবস্থা দেখে গা শিউরে উঠল তারও। কান্না করে দিবে এমন। মুখে হাত দিয়েই বলে, মানুষ এত খারাপ কেন? এই পৃথিবীতে এমন অহরহ ঘটনা প্রতিনিয়ত ঘটে, শুধু আমরা দেখি না বলে সুখে দিন কাটাই। আজ তুমি এসেছো তাই দেখতে পাচ্ছ। আদ্রর কথা শুনে হিয়া পেছনে ঘুরেই বলে, অন্যায়কারী শাস্তি হবে না? আদ্র বিদ্রুপের হাসি হেসে বলে, 99% লোকের শাস্তি হয় না। আজকাল টাকার খেলা আসল খেলা। হিয়া রাজের দিকে তাকালো। রাজকে দেখে হিয়ার মনটা আরো খারাপ হয়ে গেল। ভাইকে কখনো এভাবে বিষণ্ণ মনে দেখেনি। সবাইকে হাসি খুশি করা রাজকে আজ চুপচাপ এক কোণায় বসে আছে মাথা নিচু করে। হিয়া এবার মায়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া এভাবে বসে আছেন কেন? তোমার ভাইয়ার মাঝে অনুতপ্ত কাজ করছে, সে নিজেকে দায়ী করছে। কেন, কি হয়েছিল? কিছুদিন আগে একটা কাজে রিমুর বাবা মন্ত্রীমশাইকে সাহায্য করেছিল বিরোধী দলের আরশাদ ওনার এগেনস্টে গিয়ে। তাই ওই বিরোধী দলের লোকেরা রিমুকে নির্মমভাবে অপহরণ করেছে। হিয়া এবার রাজের কাছে বসে বলে, ভাইয়া মন খারাপ করো না। তুমি তো আর জানতে না যে রিমুর এই দিনটাও আসতে পারে। রাজ কোনো প্রতিক্রিয়া জানালো না। হিয়া তাকিয়ে আছে রাজের মুখের দিকে। এভাবে রাজকে দেখতে যেন সবার আরো বেশি কষ্ট হচ্ছে। হিয়ার যেন একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ হিয়ার কাছে রাজ হলো তার শ্রেষ্ঠ ভাই। রাজের মতো ভাই নাকি একটাও হয় না। ভাইয়ের যত ভাইয়ের উৎফুল্ল ভাব না দেখলে পরিবেশটা কেমন গমগমে দেখা যায়। হিয়ার রাজের কাঁধে হাত রেখে বলে, ও ভাইয়া।
রাজের চোখের কোনা বেয়ে পানি পড়ল। মাহমুদ সর্দার এগিয়ে আসতে নিলে রাজটাকে না দেখিয়ে বলে, আমার মায়ের লাশটাও ঠিক এভাবেই পড়েছিল সেদিন রাস্তায়। বলে অন্যদিকে ফিরে চোখ মুছে নেয় রাজ। মাহমুদ সর্দারের পা থেমে যায়। ছেলের কথা শুনে রোহিণী খানকেও ধর্ষণ করে মারা হয়। কারা করেছে এমন কেউ জানে না। রাজ সেদিন ওর মায়ের লাশ দেখে হাউমাউ করে কান্না করে দেয়। আজ আবারও সেই দৃশ্য ভেসে উঠেছে রাজের চোখে। হিয়ার চোখটাও ভিজে এসেছে। সবাই নিস্তব্ধ হয়ে গেল। রিমুর বাবা মাও তাকিয়ে দেখছে রাজকে, মনে মনে ভাবছে, মন্ত্রী হলেও লোকের সামনে সতেজ থাকলেও তাদের মনেও কষ্ট আছে। তারাও আর চাঁদাবাজ মানুষের মতোই জীবনের সুখ দুঃখ নিয়েই চলে। মা এগিয়ে সে হিয়াকে বলে, মন্ত্রীমশাইকে একা থাকতে দাও। তার এখন কোনো সান্ত্বনাতেই কাজ করবে না। মাকে হারানোর কষ্ট যে কেউই কমাতে পারে না। সব কিছুর স্থান পরিবর্তন হলেও মায়ের স্থান কখনো পরিবর্তন হবে না। হিয়া সরে আসে। পিয়াস দৌড়ে এসে বলে, আসামিদের শনাক্ত করা হয়েছে, কিন্তু আমরা একজনকে পেয়েছি। হয়তো তারা খোঁজ পেয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাই দুজন পালিয়ে গেছে। মায়া পিয়াসের উদ্দেশ্যে বলে, তাদের কোনো পরিচয় বা ছবি আছে কি? হ্যাঁ, তিনজনের একসাথেই ছবি আছে। দেখাও আমাকে। পিয়াস ছবি দিতেই মায়া ছবি দেখে। ছবিটা দেখে মায়া অবাকের সাথে বলে, এরা তো কাল রাতের পার্টিতে ছিল। রাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে ছবি দেখেই বলে, এরাই তো কাল বন্ধুদের সাথে ডান্স করছিল। বাট ওনাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বস। যে করেই হোক ওদের খুঁজে বের করো। বলতেই রাজের চোখ যায় কোনায়, মানে দাঁড়িয়ে থাকা আটুর দিকে। আটু রাজের চাহনি দিকে ঠোঁট প্রসারিত করে। রাত যা বোঝার বুঝে নিল। গভীর রাতে অন্ধকার কেবিনে দুইটা বেড রাখা। সেই দুইটা বেডে বেঁধে রাখা হয় দুজন যুবককে। তাদের সামনে আছে আরো দুজন যুবক, একজন আটু, অপরজন রুদ্র। বেডে শুয়ে থাকা যুবক দুজন ছটফট করছে, তাদের মুখ বেঁধে রাখা। আটু ওদেরকে দেখে বলে, ইলেকট্রিক শক দেওয়া শুরু করো ভাই। রুদ্র চোখ টিপটিয়ে বলে, ওকে ব্রো। বলেই দুই ভাই দুজন যুবককে শক দিতে থাকে। আটু শক দিয়েই বলে, মেয়েদের কোমরে হাত রাখার এত শখ তোদের, যখন এখন ইলেকট্রিক শক খা। রুদ্র শক দিতে দিতে বলে, খুব তো মেয়েদের গা থেকে ছলে বলে কৌশলে ওড়না ফেলাতে চেয়েছিলি, এবার দেখ তোর মাথা থেকে এসব ধান্দা কিভাবে ফেলে দিই। বেশ কিছুক্ষণ শক দেওয়ার পর থেমে যায় আটু ও রুদ্র। যুবক দুজন নিস্তেজ হয়ে গেল। চোখগুলো মেলে রাখা কষ্টকর হয়ে গেল তাদের জন্য। অনেক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে রুদ্র। হিয়ার সাথে ডান্স করা যুবকের বেড়ে দিল এক লাথি। যুবকটি যেন ঘাবড়ে গেল। ছটফট করতে দিলেও লাভ হলো না নিজেকে রক্ষা করার। ইলেকট্রিক শক দেওয়ার পর আবারও মোটা বেদ এনে দুজনকে মাঠে থেকে ইচ্ছা মতো। আটো ওর চোখের সামনে সেই দৃশ্যটা এখনো ভুলতে পারছে না। যার প্রেয়সীকে ছোঁয়ার চেষ্টা সে তো শিক্ষা দিবেই। রোজও ভুলতে পারছে না হিয়াকে ছোঁয়ার দৃশ্য। দুজনে মিলে মারতে মারতে ওদের অজ্ঞান করে দিল। বর্তমান সিয়া ওদেরকে দেখে নাক মুখ কুচকেই বলে, ছি ছি ছি, এদের সাথে ডান্স করেছিলাম। হিয়া শিউরে উঠেই বলে, ঘৃণা করছে এখন নিজের উপর। বাড়ি গিয়ে হট ওয়াটার নে, ঘৃণা কমে যাবে। পারলে জেনে শুনে পার্টনার খুঁজে নিস। পেছন থেকে রুদ্রের কথা হিয়ার কানে ভেসে আসে। রাগে গজগজ করতে করতে হিয়া পেছনে ঘুরে চোখের চশমা ঠিক করে বলে, আপনার থেকে অ্যাডভাইস চাইনি আমি। তোর ভালোর জন্য ফ্রিতে দিলাম একটু। রাজ রুদ্রের কাছে সে বলে, ছেলে দুজন কোথায়? ব্রোই জানে ভালো। আমি ওদের বায়োডাটা সার্চ করতেই জানতে পারি ওরা কতটা নারীরূপী। তাই তো রাতেই ওদের অপারেশন করেছিলাম দুই ভাই মিলে, যেন সিয়া আর হিয়াকে টার্গেট না করে। কিন্তু রিমুর ব্যাপারটা জানলে শুধু থ্রেট না, মেরেও ফেলতাম। ওদেরকে আইনি শাস্তি দেওয়া হবে। মনে তো হয় না খুব বেশি একটা সহজ হবে শাস্তি দেয়া, কারণ ওরা উচ্চ বংশীয়, পাওয়ার আছে অনেক। আমাদের কি সেই পাওয়ার নেই? থাকলেও ইকুয়াল খেলায় খারাপ লোকেদের টার্গেট সবসময় থাকে, শত্রুপক্ষের ধ্বংসের দিকেই থাকে। রিমুকে কড়া নজরে রাখার ব্যবস্থা করা হয়েছে। রাজ ঘরে বসে ভাবছে অন্যায়কারীর শাস্তি কিভাবে দিবে, কারণ দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আদ্র জানালো, আমি ওদেরকে অপারেশন করে ওদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ
খুঁজে পাচ্ছি না। ওরা কি দেশ থেকে পালিয়েছে নাকি দেশের কোনো এক কোনায় আছে? এটা ভালো করে খুঁজতে হবে। রুদ্র ওর লোকেদের নিয়ে খোঁজ শুরু করে দিয়েছে। রাজ এসে বসে আছে নিজের ঘরের সোফায়, থুতনিতে হাত রেখে ভাবছে সবকিছু। মায়া এসে রাজের পাশে বসে, রাজের হাতে হাত রেখেই বলে, সবকিছু ঠিক হয়ে যাবে মন্ত্রীমশাই। রাজনীতি জগৎটা ভয়ানক বাজে এক জগৎ মায়াবতী। এই জগতের মাঝে নেই সততা, আছে লাভ লস। আমি সেই ব্যারাজেলে আটকা পড়ে আছি, পারছি না সততাকে জয় করতে। ওপর থেকে চাপ আসলে আমিও থেমে যাবো হয়তো কিছুক্ষণ পরে। আপনার মায়াবতী আছে তো আপনার পাশে, আপনার কোনো কিছু হবে না। দেখবেন এই লড়াই খুব ভালোভাবে জিতে যাবেন। ওই নরপশুরা তো আরামসে ঘুরে বেড়াচ্ছে। কতদিন বা পারবে শুনি? একদিন না একদিন তো ধ্বংস হয়ে যাবে তারা। কাল কোর্টে ওদেরকে হাজির করতে হবে, কিন্তু ওই দুজনের ক্ষমতা এতই বেশি যে ধর্ষণের রায় আসলে ওরা ছাড় পেয়ে যাবে খুব সহজে। ওদেরকে পেলে একটা ব্যবস্থা নেওয়া যেত। একজনকে তো পাওয়া গেছে, তার ব্যবস্থাটাই আগে নেওয়া হোক, এরপর আরশাদ লোকটার ব্যবস্থা নেবেন। কতবার নেব বলতে পারো? আমি বারবার চেষ্টা করি সবকিছু সমাধান করার, আইনি ব্যবস্থা নেই, কিন্তু দিন শেষে ওদের দেখা যায় মুক্তভাবে ঘুরে বেড়াতে। উদ্দেশ্য সফল করতে বারবার চেষ্টা করতে হবে মন্ত্রীমশাই। আমরা দুজনে মিলে ঠিক পারবো। আমাদের আশেপাশে থাকা জালিমদের শাস্তি দিবে। রাজের হাত আঁকড়ে নেয় মায়া। রাজ মায়ের চোখের দিকে তাকায়, মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, মায়াবতীর বক্ষে নিজের জন্য স্থান হবে কি? আমার পক্ষে আপনাকে স্বাগত মন্ত্রীমশাই। রাজ হেসে দিল মায়ের গলার কাছে দীর্ঘশ্বাসের গরম ছোঁয়া এক। মায়ের ঠোঁট প্রসারিত করে। ঠিক তখনই মায়ের ফোনে মেসেজ আসে। ওপাশ থেকে লেখা আসে, ওই দুজন যুবককে আমি আপনার সিক্রেট রুমে রেখেছি ম্যাডাম। মায়া এবার বিজয়ের হাসি হেসে মনে মনেই বলে, এই পৃথিবীতে যারা আইনি শাস্তি থেকে মুক্ত তাদের শাস্তি এই মায়া দিবে। মায়া কাউকে তার প্রাপ্য শাস্তি থেকে এক চুলও ছাড় দেয় না। আর মায়ার কাছে শাস্তি মানে একটাই, মৃত্যু। বলেই মায়া ভিলেনি হাসি দেয়। পরদিন সকালে নিজের কোম্পানিতে সে সিক্রেট রুমে ঢুকলো মায়া। হাতে হ্যান্ড গ্লাভস, বন্দুক নিয়ে ঢুকলো রুমের মধ্যে। দেওয়ালের কোণায় হাত দিয়ে সুইচ দিতেই ঘরটা আলোকিত হয়। নীল শাড়ির সাথে পনিটেল করা চুল, হাতে বন্দুক থাকলেও মায়াকে দেখতে ভয়ানক লাগছে না কারোর কাছে, কারণ তারা মায়াকে সাধারণ একজন নারী ভেবে রেখেছে। মায়া ওদের চোখে ভয় ডর দেখতে না পেয়ে ঠোঁটে এমন হাসি দিল যেন এখনই এদের শেষ সময়। মায়া এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলে, ভিডিও ক্লিপস কোথায়? তোকে কেন বলবো রে? বলবি না তাহলে? মা ভয় দেখাতে এসেছে আমাদের। শুধু আমাদের ক্ষমতা সম্পর্কে জানিস কিছু? আরে এই মাল তো আমাদের উপকার করেছে আটকে রেখে। কোর্টে গিয়ে খবরের কাগজে নাম লেখাতে হবে না। মায়া ওদের দিকে তাকিয়ে চোখটা রক্তিম করেই বলে, হ্যাঁ, খবরের কাগজে তোদের অপকর্ম সম্পর্কে ছাপানো হবে না, কিন্তু তোদের লাশের বিষয়ে ঠিকই ছাপানো হবে। তুই মারবি আমাদের? তাহলে কিলস। ক্লিপস দিলে আমি তোদের একটু বাঁচার সুযোগ দিতাম, কিন্তু ক্লিপ যখন দিবি না তখন বেঁচে থাকবি বা কেন? বলেই মায়া বন্দুক তাক করে। শুট করতে নাই মায়া। যুবক দুজন ভয় পায়, সাথে আরেকজন যুবককে মায়াকে আক্রমণ করতে চেয়েছিল সেও। মায়া যেই ট্রিগারে চাপ দিল অবাক হয়ে গেল যেন। কোনো কিছুই বের হলো না। গুলি নেই তাহলে? মায়া অবাকের সাথে বন্দুকটা দেখেই বলে, এটা কি হলো? যুবক দুজন হেসে দিল, কিন্তু হাসতে পারল না আক্রমণ করা যুবকটা, কারণ সে কাল সকাল থেকে যে থেরাপি পেয়েছে তাতেই তার শিক্ষা হয়ে গেছে। বাকি দুজন যুবক অট্টহাসি দিয়ে বলে, একটু পরেই আমাদের বাবা দলবল নিয়ে এসে তোর অবস্থা শেষ করে দিবে। যুবক দুজনের হাতের ঘড়িতে জিপিএস অন করা, যেটা তারা তাদের লোকেশন খুঁজে পাওয়া সহজ। মায়া ওদের হাতের দিকে তাকালো, ওদের দিকে এসে হাতঘড়ি খুলে নিয়েই বলে, এটার জন্য এত কনফিডেন্স? বলেই ঘড়ি দুটো নিচে ফেলে পা দিয়ে পিষে ভেঙে দিল ঘড়ি। এবার ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করে বলে, বন্দুক খালি তো কি হয়েছে, আমি এমনিতেই তোদের শেষ করে দিতে পারি। বলে মায়া এক কোণায় থাকা রড নিয়ে আসে। ওগুলোর গায়ে আছে তার কাটা।
যেগুলোতে কারেন্ট যুক্ত করা। মায়া এবার ভয়ানক হাসি দিয়েই বলে, শয়তানের শেষ তো হবেই যদি সেই শয়তান আমার হাতের নাগালে থাকে। রড দিয়ে মায়া তিনজনকে একাধারে মারতে থাকে। এক এক বাড়িতেই ওদের চামড়া ছিলে রক্ত ঝরতে থাকে। মায়া একটা করে বাড়ি দিচ্ছে আর বলে, নারীদের সব সময় লালসাই দেখেছিস, কিন্তু নারীকে প্রতিবাদী হতে দেখিসনি। আজ এটা দেখে নে, এতদিন ক্ষমতার জোরে নারীদের ধর্ষণ করেছে, আজকে সেই নারীর আরেক রূপ দেখ। এক নারী যেমন ধর্ষিতা হতে জানে, আরেক নারী ধর্ষকের জীবনটা শেষ করে দিতে জানে। যুবকগুলো এবার ছটফট করছে। মায়া দাঁত কটমট করেই বলে, মেয়েটার শরীর খুবলে খুবলে খেয়েছিলি তাই না? খুব মজা পেয়েছিলি তো ওদের দেহ ভোগ করার সময়, ওদেরকে অত্যাচার দিয়ে। এবার দেখ তোদের দেহে যখন অত্যাচার করা হয় কেমন লাগে। এই মায়া সমানভাবেই সবাইকে শাস্তি দেয়, এক চুল পরিমাণ কম শাস্তি পাবি না তোরা। কিন্তু মায়াবতীতে হিংস্রভূত হয়ে গেলে অন্যায়কারীর শাস্তিটাও মৃত্যু থেকে ঠেলে দেয়। পেছন থেকে রাজের কথা শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালো মায়া। রাজকে দেখে অবাক হয়ে বলে, আপনি? রাজ দরজায় হেলা দিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি হেসেই বলে, আব্বে মায়াবতী, আপনি এই রুম সম্পর্কে জানেন? তোমার সমস্ত সিক্রেট আমি জানি। আফটার অল আমি তোমারই স্বামী। ভাইয়াও তো কিছু জানে না এটা নিয়ে। আমার শালাদের বউকে নিয়ে ভাববে, আমি ভাববো আমার বউকে নিয়ে। এগোতে এগোতে রাজ মায়ের হাতটা ধরে। মায়া রাজের চোখে চোখ রেখে বলে, বন্দুক ফাঁকা আপনি করেছেন? হুম। কিন্তু কেন? মিশন যখন দুজনের একই, তখন আলাদা কোনো শাস্তি দিতে যাবে? আপনি মানসিকভাবে তখন দুর্বল ছিলেন। আমার মায়াবতী তাই আড়ালে আমার হয়ে লড়াই করছে। স্বামী হয়ে ঘরে মুখ গুজে কেন থাকবো শুনি? এখন শাস্তি স্বরূপ কি দিবেন? মায়াবতীর ইচ্ছা যখন শাস্তি হিসেবে ওদেরকে ওপারে পাঠানো, তখন তার মন্ত্রী মশাই এটাকে মঞ্জুর করে নিল। বলেই রাজ পাঞ্জাবির পকেট থেকে বন্দুক বের করে। মায়ের হাতের সাথে নিচের হাত একত্র বন্দুক নিয়ে যুবকদের দিকেই তাকালো। মায়ের রাজের চোখের দিকে চেয়ে আছে। রাজ মায়ের দিকে এক পলক চেয়ে যুবকদের দিকে চাইল, অতঃপর শুট করে দেয় ওদের বুকে। এক একজনের বুকে শুট করে ঝাঁঝরা করে দেয়। তরল রক্তে ঘর রক্তাক্ত হয়ে আছে। যুবকদের বাঁচিয়ে রাখার জন্য কেউ নেই। রাজ ওদের মৃত্যুটা নিজ চোখেই দেখছে। ঠোঁটে আফসোসের দেখা দিয়েই বলে, আজ তিনজন মায়ের কোল খালি হলো। এরা যদি মায়ের আদর্শ সন্তান হয়ে থাকতো তাহলে আরেক মায়ের সন্তানকে ভোগ করে এই দিনের সাক্ষী কোনো মাকে হতে দিত না। এরা যেমন কোনো এক মায়ের সন্তান, রিমো ঠিক তাই। আফসোস এটাই, আজ একটা মা হাহাকার করবে, কাল মিটে যাবে, কিন্তু রিমুর মা রিমুকে জীবিত দেখেও পদে পদে শেষ হয়ে যাবে সমাজের কুৎসিত মন্তব্যে। দুদিন পর এই মায়ের জালিম সন্তান আরও এক রিমুকে ধরতে চাইবে। আইনের নোংরা খেলায় ওরা শাস্তি না পেয়ে মুক্ত পাখির মতো ঘুরবে, আর রিমুরা বেঁচে থাকতে পারবে না। রিমুদের ক্ষমতা নেই বলে ওরা বেঁচে থাকতেও তিলে তিলে শেষ হয়ে যায়। আমার মায়াবতীর ইচ্ছায় রিমোদের উপর অন্যায় হওয়া লোকেদের শাস্তি ঠিকই হবে। কিন্তু এমনটা আর কত মন্ত্রীমশাই? পৃথিবীতে খারাপ লোক একটা দুইটা না, এরা অহরহ ঘুরে বেড়ায়। ভালো খারাপ মিলেই পৃথিবী। ক্ষমতার বেড়াজালে সবকিছু আটকে থাকে। দিন যত যাবে তত খারাপের দেখা মিলবে। একটা প্রতিষ্ঠিত জীবনে আসতে নিলেও আহরও আপত্তি। এটা তো নারী হয়ে তুমি জানোই। মায়া এক দীর্ঘশ্বাস ছাড়ে। রাজ মায়াকে নিয়ে বের হয় সিক্রেট রুম থেকে। বাইরে এসে তারেকের উদ্দেশ্যেই বলে, ওগুলোকে নিজেদের বাড়ির সামনে রেখে আসো। অন্তত জানা যে হোক যে বাবা এতদিন ওদের অপকর্ম শিখিয়েছে, আর সেই বাবা ওদের লাশ নিয়ে মসজিদে গিয়ে সন্তানের জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। তারেক কাঠ নিয়ে মাথা নাড়িয়ে কিছু গার্ড নিয়ে ভেতরে গেল। বাইরে সে স্বাভাবিক হয়ে গেল মায়া ও রাজ। স্টাফদের কিছুই বুঝতে দিল না এমন। মায়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে থেকে কোনো মেয়েকে যদি এক্সট্রা কাজের নাম করে রাতে রাখা হয় তাহলে তার চাকরি থেকে আমি বাতিল করে দিব। এমনকি এমন অবস্থা করে দিব কোনো স্থানেই সে চাকরি পাবে না। সবাই মায়া ও রাজকে একত্রে দেখে চুপ করে চলে যায়। রাজ একজন মন্ত্রী, তার ক্ষমতা অনেক। সাথে মায়া হলো স্ট্রেট ফরওয়ার্ড। এদের সাথে কেউ পারবে না। আজ 5 দিন পর রিমো অনেকটাই সুস্থ।
অনেক কষ্টে রিমোকে সুস্থ করা হয়েছে, কিন্তু মানসিকভাবে সে এখনো কারোর সাথে কথা বলতে পারছে না। জানালার দিকে চোখ রেখে বাইরের পরিবেশ দেখছে রিমো। চুলগুলো জট পাকিয়ে আছে। রিমোর মা হাত দিতে গেলে রিমো বলে, অনেক ব্যথা মা, ওরা আমার চুলগুলো ছিঁড়ে টেনে ধরেছিল। রিমোর মা মুখে কাপড় কুঁচে কান্না করে দেয়। মেয়ের কষ্ট সহ্য হয়নি তার। রিমো খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে। 3 দিন ধরে স্যালাইন চলছে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কিন্তু পানি খাওয়া যাবে না। রিমো কখনো চায়নি পানি। মায়া এসেছে আজ। রাজের করা মামলা গ্রহণ হলেও সাক্ষী নেই। এদিকে যে ধর্ষিতা তাকেও লাগবে, তাই কোর্টে থেকে সময় পিছিয়ে দেওয়া হয়। রিমু যেহেতু এখন সুস্থ, তাই কালকে রিমুকে নিয়ে যাওয়া হবে কোর্টে। রিমুর মায়ের থেকে শুনেছে রিমু খাওয়া দাওয়া করতে চাইছে না, মন মরা করে থাকে। ভেঙে গড়িয়েছে মেয়েটা, কাল হয়তো সে সাক্ষ্য দিতে পারবে না। তাই মায়া এসেছে আজকে রিমুকে সহায়তা করতে। সাথে আছে সিয়া আর হিয়া। মায়া রিমুর কাছে বসেছে মাত্র। রিমু এখনো বাইরে চোখ স্থির রেখে আছে। মায়া রিমুর মাথায় হাত ছোঁয়। রিমু মায়ের মুখ না দেখেই বলে, মাথা খুব ব্যথা মা। মায়া হাত থামিয়েই বলে, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।